যে প্রথম অংশটা ছিল সে প্রথম অংশটা আমরা বুঝেছি স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ডস এর, অর্থাৎ আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে স্পেশাল ফ্রেজ এবং হচ্ছে ওয়ার্ডস। এই স্পেশাল ফ্রেজ এবং হচ্ছে স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এই টপিকের উপর ইতিমধ্যে আমরা 5টা রুলস পড়েছি এবং এখন আমরা বাকি যে টপিকগুলো আছে, বাকি যে রুলসগুলো আছে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। সেই রুলসগুলো যদি আমি আরেকবার আপনাদেরকে মনে করে দিতে চাই, সে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, যেটা আমরা পড়েছিলাম। এরপর আমরা পড়েছি হচ্ছে ওয়াজ বর্নের যে ব্যবহার, 2 নম্বরে আমরা সেটা পড়েছিলাম। 3য় নম্বরে আমরা দেখেছিলাম হচ্ছে উড রাদার অথবা হচ্ছে আমাদের নোস দ্যান হ্যাড। 4 নম্বরে আমরা পড়েছিলাম লেট অ্যালোনের ব্যবহার এবং সর্বশেষ যেটা ছিল অ্যাজ সন এর ব্যবহার পর্যন্ত পড়েছি। 5টা ছিল। আজকে আমাদের 6 নাম্বার কনসেপ্টের মাধ্যমে আমরা অনেকগুলো পার্ট এখান থেকে জানতে পারবো। একটু কনসেপ্টটা লিখি আমরা। আজকে হচ্ছে হ্যাক নাম্বার 6টা আমরা পড়বো। ওকে, হ্যাক নাম্বার 6টা কিভাবে দেখবো এবং হ্যাক নাম্বার 6টা আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করবো সেই কনসেপ্টটা একটু দেখেন। হ্যাক নাম্বার 6 আজকে আমরা আজকে যে পার্ট সেটাকে বলা হয় অ্যাসিফ, অথবা আমরা বলতে পারবো অ্যাজ দো। তাহলে আবার বলছি, অ্যাসিফ বলতে পারবো অথবা আমরা বলতে পারবো সেটা হচ্ছে অ্যাজ দো। কি বলতে পারবো আমরা? অ্যাসিফ বলতে পারবো অথবা আমরা বলতে পারবো অ্যাজ দো। অ্যাসিফ এবং অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে সাধারণত যেন অর্থ প্রকাশ করে। তাহলে আবার বলছি, অ্যাসিফ অ্যাজ দো শব্দটি সাধারণত যেন অর্থে প্রকাশ করা হবে। এর স্ট্রাকচারটা একটু জানতে হবে। স্ট্রাকচারটা কি? সাধারণত অ্যাসিফ এবং অ্যাজ দো সেন্টেন্সের মিডল পজিশনে থাকে, দুইটি ক্লজের মাঝখানে আমরা অ্যাসিফ ব্যবহার করতে পারি অথবা দুইটি ক্লজের মাঝখানে আমাদের অ্যাজ দো শব্দটা ব্যবহার হতে পারে। এক্ষেত্রে আমরা বেশ কিছু স্ট্রাকচার মনে রাখবো। সেক্ষেত্রে হচ্ছে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই পাশে আমাদের সবসময় পাস্ট টেন্স হবে, আর এই পাশে যদি কখনো পাস্ট টেন্স থাকে তাহলে এই পাশে আমরা হ্যাড প্লাস ভার্বের 3য় নম্বর ফর্মটা ব্যবহার করবো। তাহলে আবার বলছি, অ্যাসিফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা মনে রাখবো, এক পাশে আমাদের কনসেপ্টটা যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং অপর পক্ষে আমরা সেখানে যে কনসেপ্টটা ব্যবহার করব সেটা হচ্ছে অপর পক্ষে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্স হবে। কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। ক্লিয়ার কনসেপ্টটা? এবং অ্যাসিফ অ্যাজ দো শব্দটি সাধারণত যেন অর্থ প্রকাশ করা হয়। স্ট্রাকচারটা একটু মনে রাখবো। এর পাশাপাশি এখানে আরো কিছু কনসেপ্ট খুব সহজে চেনা যায়। সেটা হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কখনো অয়ার হয়, কখনো ওয়াজ হয় না, সবসময় কি হয়? অয়ার হয়। তবে চেনার জন্য দুইটা বিষয় একটা স্টার দিয়ে রাখতে পারি। সেটা হচ্ছে কখন যদি পরবর্তীতে অয়ার কিংবা হ্যাড দেখেন অথবা এই রুলসটা যেন অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা অ্যাসিভ ব্যবহার করতে পারবো অথবা আমরা অ্যাজ দো শব্দটি ব্যবহার করতে পারি। এটার এক্সাম্পলগুলো বা প্রশ্নগুলো কিরকম আসতে পারে তার কিছু এক্সাম্পল আমি দিব, এবং এক্সাম্পলগুলো দিলে আপনারা এই বিষয়ে অনেক ভালো ধারণা দিতে পারবেন। যেমন আমি বলতে পারি হি টক্স, সে কথা বলছে। হি টক্স অ্যাসিফ। ওকে, হি টক্স অ্যাসিফ। এই অ্যাসিফটা আমাদের কনসেপ্টটা হচ্ছে খালি থাকবে। এই অ্যাসিফের যে কনসেপ্ট আছে সেটা আমাদের প্রশ্নের মধ্যে হচ্ছে খালি দেওয়া থাকবে। সে এমনভাবে কথা বলছে, হি অয়ার এ ম্যাট, সে যেন একজন পাগল। সে এমনভাবে কথা বলছে, হি অয়ার ম্যাট। আমরা এইভাবে লিখতে পারবো অথবা আমরা লিখতে পারি হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলছে সে যেন সবকিছু জানে বা সবকিছু চিনে। হি হ্যাড নোন এভরিথিং, সেজন্য সবকিছু চিনে বা সবকিছু জানে। ওকে, এখানে দুইটা কনসেপ্ট আমরা একটু মনে রাখবো। অ্যাসিভ এবং অ্যাজ দোর ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা একটু মনে রাখবো। পাশাপাশি এখানে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারবো, যেমন হি দিয়ে সেম ভাবে লিখি। যদি এখানে কোনো ধরনের ফার্স্ট টেন্স থাকে, মনে করো এখানে হি আসবো, ড্যাশ আছে। ওকে, সে এমন ভাবে কথা বলছে, সরি এখানে হচ্ছে কনসেপ্টটা ভুল বলছি। এখানে হচ্ছে হ্যাড নোন হবে না, এখানে হবে জাস্ট নিউ এভরিথিং। এখানে হচ্ছে নিউ এভরিথিং, কারণ এটা ফার্স্ট টেন্সে হবে। এখানে হবে হ্যাড নোন। এখানে আমরা দিতে পারি সে এমনভাবে কথা বলেছিল যেন সে সবকিছু জানে। হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলছিল যেন সে সবকিছু জানে। তাহলে এই জায়গাতে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি, এই জায়গাতেও আমরা কি ব্যবহার করবো? অ্যাসিভ অথবা অ্যাজ দো থেকে যে কোনো একটা শব্দ ব্যবহার করতে। তাহলে এখানে আমরা অ্যাসিভ পেয়েছি, পাশাপাশি এখানে আমরা যেটা ব্যবহার করতে পারবো সে হচ্ছে অ্যাজ দো শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিনা একটু জানান। অর্থাৎ আমাদের যেন অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে অ্যাসিভ অ্যাজ দো ব্যবহার করবো, তবে দুইটি ক্লজ থাকবে। সবসময় কনসেপ্ট আমার কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তবে এই জায়গা থেকে আমাদের এডমিশন টেস্টে প্রশ্ন আসে। এই জায়গা থেকে আমাদের কতটুকুর মধ্যে এডমিশন টেস্টে প্রশ্ন আসবে সেই কনসেপ্টগুলো আমি একটু দেখাচ্ছি। দেখেন, এই জায়গা থেকে আমরা কতটুকু কনসেপ্ট আমাদের এডমিশন কোয়েশনগুলো আসবে বা কতটুকু দরকার সে বিষয়গুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আমি একটু ভিন্ন একটা কালার নিয়ে কনসেপ্টগুলো একটু দেখাচ্ছি, কতটুকু আমরা এই বিষয়ে এডমিশন টেস্ট জানবো। সে হচ্ছে এখানে একটা কনসেপ্ট মনে রাখবো, অ্যাসিফ কিংবা অ্যাজ দো। কনসেপ্টটা একটু লিখছি, অ্যাসিফ অথবা হচ্ছে অ্যাজ দো, কিংবা আমার সেন্টেন্সে কখনো আই উইশ থাকে, কিংবা সেন্টেন্সে কখনো উড দ্যাট থাকে।
উড দ্যাট থাকে, অথবা সেন্টেন্সে যদি কখনো ইফ অথবা আনলেস থাকে, এই কয়েকটা বিষয়ের ক্ষেত্রে। তাহলে আবার বলছি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপর হচ্ছে আই উইশ, এরপর হচ্ছে উড দ্যাট, এরপর হচ্ছে ইফ অথবা আনলেস। এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কখনো ওয়াজ ব্যবহার করব না, কখনো ওয়াজ ব্যবহার হয় না, আমাদের সবসময় হচ্ছে অয়ারটা ব্যবহার করবে। এগুলোকে বলা হয় আনরিয়েল কিছু ফাস্ট টেন্স। ওকে, এগুলোর ক্ষেত্রে সবসময় ফাস্ট টেন্স হয়, আনরিয়েল ফাস্ট টেন্স এগুলো। অ্যাজ ইফ অ্যাজ দো অথবা হচ্ছে আই উইশ অথবা উড দ্যাট, ইফ আনলেস এর পর আমরা কখনো ওয়াজ ব্যবহার করব না। আমরা সবসময় এখানে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা অয়ার শব্দটা এখানে ব্যবহার করব। আশা রাখছি আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি এবং এই রুলসটা সবাই বুঝতে পেরেছি। 6 নাম্বার, আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি এবং রুলসগুলো কনসেপ্টগুলো বুঝলে আমরা বাকিগুলো হচ্ছে খুব সহজে এখান থেকে হচ্ছে ধারণা নিতে পারবো। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাক নাম্বার, আমাদের এখন যে বিষয় সেটা হচ্ছে হ্যাক নাম্বার 7। তাহলে হ্যাক নাম্বার 7 আমরা কি জানবো? আমরা অলরেডি 6টা পড়ে ফেলেছি। হ্যাক নাম্বার 7-এ আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্সে দেয়ার হবে। কি হবে? সেন্টেন্সে দেয়ার বসাবো। দেয়ার কখন বসাবো? সেন্টেন্সে কখনো যদি লিভ থাকে অথবা সেন্টেন্সে যদি কখনো ওয়াজ কিংবা অয়ার দেখতে পাও, ওয়াজ অথবা অয়ার দেখতে পাও, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেক্ষেত্রে হচ্ছে আমরা দেয়ার শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে আবার বলছি, দেয়ার শব্দটি আমরা কখন ব্যবহার করব? সেখানে লিভ থাকতে পারে, ওয়াজ থাকতে পারে অথবা অয়ার থাকতে পারে। ঠিক তদ্রুপভাবে আমরা ইট কখন ব্যবহার করব? যখন ভার্বের সাথে কি থাকবে? এস অথবা ইএসটা থাকবে। ভার্বের সাথে কি থাকবে? এস বা ইএস। আর অনেক সময় দেয়ারের সাথেও কিন্তু ভার্বের সাথে কি হয়? এস বা ইএসটাও কিন্তু হতে পারে। তবে এখানে একটা ডিফারেন্ট আছে, ডিফারেন্স আমরা প্র্যাকটিস করতে গেলে পাবো। সেখানে হচ্ছে দেয়ারের ক্ষেত্রে এখানে একটা নোট আপনারা একটু মনে রাখবেন, একটা নোট আমি লিখে দিচ্ছি। একটা নোট হচ্ছে দেয়ারের ক্ষেত্রে আমরা যখন দেয়ার শব্দটি যখন ব্যবহার করব, দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় ভার্বের পরে থাকে। এই নোটটা একটু দেখেন। দেয়ারের ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটা থাকবে, দেয়ারের ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটা থাকবে সে সাবজেক্টটা সবসময় হচ্ছে সাবজেক্টটা সবসময় ভার্বের পরে থাকবে। এই কনসেপ্টে একটু নোট লিখেন যে দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা, আমাদের সাবজেক্ট সবসময় হচ্ছে ভার্বের পরে থাকে। কোথায় থাকে? ভার্বের পরে থাকে। আবার বলছি, দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় কোথায় থাকে? ভার্বের পরে থাকে। তার একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা বলতে পারি দেয়ার আর মেনি পিপল। কি বলতে পারবো? দেয়ার আর মেনি পিপল। দেয়ার আর মেনি পিপল। এই যে আমরা লিখলাম দেয়ার আর মেনি পিপল, এই মেনি পিপলের মধ্যে মেনি পিপলটা হচ্ছে আমাদের একটা কি? সাবজেক্ট। মেনি পিপলটা হচ্ছে কি? সাবজেক্ট। এই মেনি পিপলের জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি? আর শব্দটা ব্যবহার করেছি। এভাবে থাকতে পারে। অথবা আমাদের এটা হচ্ছে কনসেপ্ট। এখন প্রশ্নগুলো কিরকম আসবে? প্রশ্নগুলো কিরকম আসবে সে কনসেপ্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটু দেখেন। প্রশ্নগুলো আমাকে জাস্ট কোয়েশনটা কিরকম আসবে? একটা গ্যাপ দিল, দেন ড্যাশ, দেন আমাকে এখানে দিল লিভড আ ম্যান, লিভড আ ম্যান। এখন আমার উপরে হচ্ছে অপশন দেওয়া থাকবে, যে আমার একেবারে উপরে অপশন দেওয়া থাকবে। সে উপর থেকে আমরা এখানে লিফটের সাথে যে শব্দটি মিলে সেটা হচ্ছে দেয়ার। সেজন্য আমরা এখানে কোন শব্দটা ব্যবহার করবো? আমরা হচ্ছে দেয়ার শব্দটা এখানে ব্যবহার করতে পারি। দেয়ার লিভড আ ম্যান, সেখানে একটা কি করে? মানুষ এখানে বাস করে। তৃতীয়ভাবে আমরা এখানে মনে করি একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে লুকস। লুকস আছে। তাহলে দেয়ার লুকস হবে নাকি ইটস লুকস হবে? এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইট লুক। তবে মনে রাখবো দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা ভার্বের পরে থাকে, কিন্তু ইটের ক্ষেত্রে অনেক সময় থাকতেও না পারে। এটার ক্ষেত্রে কি অনেক সময় থাকতে না পারে। তবে এখান থেকে এডমিশনের কোন পার্টটা আমাদের এডমিশনের জন্য পড়তে হবে সেটা হচ্ছে আমরা এই অংশটি দেখবো। সেটা দেয়ারের ক্ষেত্রে সাবজেক্টটা আমাদের সবসময় ভার্বের পরে থাকে। এই কনসেপ্টটা একটু জাস্ট মনে রাখতে হবে আমাদের 7 নাম্বারে। আশা করি 7 নাম্বারটা আমরা সবাই বুঝতে পেরেছি। 7 নাম্বারের পরে হচ্ছে আমাদের 8 নাম্বার কনসেপ্টটা। 8 নাম্বার কনসেপ্টটা আমরা খুব সহজে পারবো। একটু আপনারা যদি দেখেন 8 নাম্বারে যে পার্টটা আছে, 8 নাম্বার পার্টটা আমাদের খুবই ইজি। যে হ্যাক নাম্বার 8, সে হ্যাক নাম্বার 8-এ আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে কয়েকটা কনসেপ্ট আছে। কনসেপ্টগুলো একটু লিখে দিচ্ছি দেখেন। সেটা হচ্ছে হ্যাভ টু কিংবা হ্যাজ টু অথবা হচ্ছে হ্যাড টু। কয়টা শব্দ? সেটা হচ্ছে 3টা শব্দ। কি বলেন? হ্যাভ টু, হ্যাজ টু অথবা হচ্ছে কি? হ্যাড টু। এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি জানবো বা কিভাবে পড়বো? অথবা আমাদের আরেকটি ব্যবহার আছে, সেটা হচ্ছে হ্যাড ব্যাটার। তাহলে আমরা এখানে কয়েকটি শব্দ পেয়েছি। একটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এবং অপর আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলবো হ্যাড ব্যাটার। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আমরা কখন ব্যবহার করবো? যখন কোনো সেন্টেন্সে, তবে এখানে একটা কনসেপ্ট হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টুর পরেও কিন্তু একটা ভার্বের বেস ফর্ম থাকে, আর অপর পক্ষে হ্যাড ব্যাটারের শব্দের পরেও আমরা কি ইউজ করবো? ভার্বের একটা বেস ফর্ম ব্যবহার করবো। তাহলে আবার বলছি, হ্যাভ টু, হ্যাজ টুর পরেও আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো, এবং অপর পক্ষে হ্যাড ব্যাটার শব্দের পরেও কিন্তু আমরা একটা কি ব্যবহার করবো? ভার্বের বেস ফর্ম। তবে এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা বিষয় কম্পালসারি বা বাধ্যতামূলক।
যখন কোনো একটা বিষয় বাধ্যতামূলক বোঝাবে সেক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব। আর হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করবো লাইক কোনো একটা বিষয় আমাকে পরামর্শ প্রদান করছে, এই বিষয়টা প্র্যাকটিস করলে আপনারা পারবেন। যখন কোনো একটা অ্যাডভাইস প্রদান করছে সেক্ষেত্রে সাজেশন দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হ্যাড বেটার। আর বাকি ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হ্যাভ টু হ্যাজ টু, অথবা আমরা কি ব্যবহার করতে পারি হ্যাড টু। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। যখন কোনো একটা বাধ্যতামূলক বোঝাবে তাহলে আমরা হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ব্যবহার করবো। আবার যখন কোনো একটা পরামর্শ দিবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সে হচ্ছে হ্যাড বেটার শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল একটু দেখেন। সে হচ্ছে নেক্সট মান্থ ইজ ইউর এক্সাম। নেক্সট মান্থ ইজ ইউর এক্সাম, আগামী মাসে তোমার কি পরীক্ষা। তাহলে সো সো ইউ ড্যাশ স্টাডি প্রপারলি, ইউ ড্যাশ স্টাডি প্রপারলি, এতটুকু কনসেপ্ট আছে। ইউ ড্যাশ স্টাডি কি আছে প্রপারলি, এতটুকু আমাকে সেন্টেন্সটা দিল। তাহলে এখানে কি বসাবো আমরা, নেক্সট মান্থ ইজ ইউর এক্সাম, ইউ ড্যাশ স্টাডি প্রপারলি। তোমাকে অবশ্যই ভালো মতো স্টাডি করতে হবে। তাহলে এখানে কি আমার স্টাডি না করে কোনো অপশন আছে? নেই, অবশ্যই স্টাডিটা করতে হবে। অ্যান্ড দ্য লাইন ইজ কল দ্য কম্পালসারি, এটা কোনো একটা বাধ্যকতামূলক বোঝানো হচ্ছে। সেই জন্য আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে হ্যাভ টু শব্দটা ব্যবহার করবো। কোন শব্দটা ব্যবহার করতে পারি? হ্যাভ টু। তাহলে আবার বলছি, যখন কোনো একটা বিষয় বাধ্যকতামূলক বোঝানো হবে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে হ্যাভ টু। ক্লিয়ার? এরপর আমার দ্বিতীয় নাম্বার যে কনসেপ্টটা জানবো সেটা হচ্ছে যেমন ইউর মাদার ইজ সিক, তোমার আম্মু হচ্ছে অসুস্থ, সিক। ইউর মাদার ইজ সিক, তোমার আম্মু, ইউর মাদার ইজ সিক। ইউ ড্যাশ ইউর মাদার ইজ সিক, তোমার আম্মু হচ্ছে অসুস্থ, তোমাকে খুব দ্রুত চলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো আর্লি, তোমাকে খুব দ্রুত চলে যেতে হবে। তাহলে এটা অনেক সময় বাধ্যকতামূলক বোঝায়, আবার অনেক সময় পরামর্শ দিতে পারবো। সেটা হচ্ছে ইউর মাদার ইজ সিক, এটা আমরা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। সাধারণত এখানে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হ্যাড ব্যাটার শব্দটা ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? হ্যাড ব্যাটার। জাস্ট এটা আমরা প্র্যাকটিস করতে করতে আসবে, ঠিক আছে? এটা তবে এখানে একটা এডমিশনের কনসেপ্ট দেখাচ্ছে যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এডমিশনের কনসেপ্ট এখানে কি জানবো সেটা একটু দেখাচ্ছি। একটু আপনারা এডমিশনের কনসেপ্টগুলো একটু ভালো মতো পড়বেন। আমি এডমিশনের জন্য বেশ কয়েকটা এখানে কনসেপ্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে এই যে কনসেপ্টগুলো আমরা পড়ছি, তাহলে কি কি পড়ছি বলেন তো? আমরা এখানে পড়তেছি হচ্ছে আমাদের হ্যাভ টু। কি পড়েছি আমরা? হ্যাভ টু, অথবা হচ্ছে হ্যাজ টু, ঠিক আছে? হ্যাভ টু, অথবা আমরা কি পড়েছি? হ্যাজ টু, অথবা আমরা পড়েছি হচ্ছে হ্যাড টু। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, অথবা আমরা কি পড়েছি? হ্যাড টু, অথবা হচ্ছে হ্যাড ব্যাটার, অথবা আমরা কি মনে রাখবো? হ্যাড ব্যাটার, ঠিক আছে? এছাড়া আরো কিছু সেমি মডেল অক্সিলারি আছে, সে হচ্ছে উড রেদার। আরো কিছু কনসেপ্ট আছে, সে হচ্ছে উড রেদার, অথবা হচ্ছে আমরা ওক টু, ঠিক আছে? অথবা হচ্ছে ইউজ টু, অথবা হচ্ছে নিড। এই সবগুলোকে বলা হয় একটা মরাল অক্সিলারি। সবগুলো শব্দকে আমরা কি বলতে পারবো? মরাল অক্সিলারি। এবং এই শব্দগুলোর পরে, এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর পরে আমাকে অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি ফর্ম ব্যবহার করতে হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে আবার বলছি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অথবা হ্যাড ব্যাটার, এটার পরে আবার ভার্বের বেস ফর্ম হবে, অথবা উড রাদার, ওট টু, ইউজ টু, নিড, এটার পরে আমরা কি ইউজ করব? ভার্বের একটা বেস ফর্ম আমরা কি করব? এখানে ব্যবহার করব। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড ব্যাটার পরে ভার্বের বেস ফর্ম, উড রাদার, ওট টু এবং ইউজ টু, নিড, এগুলোর পরে আমরা কি ইউজ করব? একটা ভার্বের বেস ফর্ম আমরা এখানে কি করব? ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের এডমিশনের জন্য রাখবে। আশা করি এই 8টা কনসেপ্টে আমাদের অলমোস্ট হচ্ছে 90% ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে 100% ক্লিয়ার হয়, তবে জাস্ট কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের জন্য একটু ডিফারেন্ট। সে কনসেপ্টগুলো দেখাচ্ছে যেগুলো হচ্ছে এক্সেপশনাল বিষয়। এগুলো আসতেও পারে, আবার একটা সেন্টেন্সে নাও আসতে পারে, কম্পালসারি না। আবার বলছি, একটা সেন্টেন্সে থাকতেও পারে, আবার একটা সেন্টেন্সে নাও থাকতে পারে, সেটা কম্পালসারি না। সেটা আমাদের একটা সেন্টেন্সের উপর ম্যাটার করবে। সেই কনসেপ্টগুলো কি, সেই কনসেপ্টগুলো একটু দেখেন। সেই কনসেপ্টের মধ্যে আমরা কয়েকটা কনসেপ্টের ব্যবহার জানো, সেটা হচ্ছে লেস্ট। কার ব্যবহার? লেস্ট। লেস্ট দ্বারা কোনো একটা নতবা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে নতবা। ওকে, নতবা অর্থ প্রকাশ করে লেস্ট দ্বারা। তবে লেস্ট তখনই হবে পরবর্তীতে হয় শুড থাকবে, অথবা হচ্ছে মাইট থাকবে। কি থাকবে? শুড থাকবে, অথবা আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাইট থাকবে। শুড এবং কখনো যদি সেন্টেন্সে মাইট থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা হচ্ছে লেস ব্যবহার করবো। তাহলে আবার বলছি, শুড অথবা যদি কখনো মাইট থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা অবশ্যই একটা কি ব্যবহার করব?
সেই সেন্টেন্সে আমরা অবশ্যই যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ল্যাস্ট ব্যবহার আমরা হচ্ছে করব, এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে শুট অথবা মাইট থাকলে আমরা কি ব্যবহার করবো? ল্যাস্ট। ল্যাস্ট যেটা কোনো কিছু ন অথবা অর্থ প্রকাশ করে। এটার পাশাপাশি আরো কয়েকটা কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে। আরো কয়েকটা ইউজড আমরা এখানে পড়ছি, সেটা হচ্ছে ইফ অথবা আনলেস। ইফ অথবা আনলেস শব্দগুলো কিন্তু আমাদের অনেক সময় থাকে, ইফ অথবা আনলেস। তাহলে ইফ শব্দটা একটা যদি অর্থ প্রকাশ করে এবং অপর আরেকটা হচ্ছে যদি না অর্থ প্রকাশ করে। তাহলে দুই ধরনের অর্থ প্রকাশ করে, একটা হচ্ছে যদি অর্থ প্রকাশ করে, একটা যদি না অর্থ প্রকাশ করে, ইফ এবং আনলেস এর ক্ষেত্রে। তো ইফ এবং আনলেস এর ক্ষেত্রে একটা যদি, আর একটা আমরা কি অর্থে ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা যদি না অর্থে ব্যবহার করবো। তবে এখানে কনসেপ্টগুলো আমরা জানি, সেটা হচ্ছে আমাদের যদি কখনো বি ওয়ান থাকে পরবর্তীতে হচ্ছে আমরা ক্যান অথবা উইল দিয়ে লিখতে হয়। বি ওয়ান থাকলে আমরা কি দিয়ে লিখবো? ক্যান উইল প্লাস ভার্বের কোন ফর্ম থাকবে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অথবা যদি কখনো বি টু থাকে তাহলে আমরা কুড উড প্লাস ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। এখানে কুড বসালাম, এরপর হচ্ছে কি বসালাম? উড। কুড উডের পরে আমাদের ভার্বের কোন ফর্মটা বসাবো? ভার্বের বেস ফর্ম। এবং কখনো যদি আমাদের হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা থাকে তখন আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তখন আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস আমরা হচ্ছে সেই জায়গাতে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্মটা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আবার বলছি, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান উইল দিয়ে কাজ করবো প্লাস ভার্বের বেস ফর্ম। ফার্স্ট টেন্স থাকলে কুড উড প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকলে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস আমরা কি ইউজ করবো? ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা হচ্ছে আমরা এখানে কি করব সেটা হচ্ছে ব্যবহার করব। ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এবং সবাই এই ধারণাটা সবাই নিতে পেরেছেন কিনা? ওকে, এরা যদি মোটামুটি বুঝেন আপনারা বাকি কনসেপ্টগুলো ইজিলি ভাবে সেগুলো হচ্ছে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন, ইজিলি ভাবে সেটা আপনারা ধারণাগুলো নিতে পারবেন। আশা করি আপনাদের এতটুকু পর্যন্ত একেবারে সবার ক্লিয়ার এবং এতটুকু পর্যন্ত সবাই কম বেশি সেটা সম্পর্কে একটা ধারণা আপনারা নিতে পেরেছেন। সবার ক্লিয়ার? ওকে, এটার পাশাপাশি আমাদের আরো আছে, বাট আমরা সেগুলো হচ্ছে আমি সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে আমার এই কয়েকটা স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস ব্যবহার হতে। বাকি যদি আমরা এসে থাকি তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করতে হতে পারবো। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনটা দেখার জন্য। এর পরবর্তীতে আমরা হচ্ছে প্র্যাকটিসগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আমরা যে শীটটা তোমাদেরকে অফার দিয়েছিলাম সেই শীটটা একেবারে ফুল কোয়েশনগুলো আমরা সলভ করবো। ফুল কোয়েশনগুলো সলভ করার মাধ্যমে হোপফুলি তুমি এই বিষয়ের উপর একেবারে পূর্ণাঙ্গভাবে একটা ধারণা নিতে পারবা। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু জানাই দিবা, যাতে আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি এবং সবাই আমাদের যে ইংলিশের যে ফেয়ারনেস আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।